স্টুডেন্টস, আমরা শুরু করতেছি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের আজকের তৃতীয় ক্লাস। আজকে হচ্ছে থার্ড ক্লাস। জাস্ট ওয়েট এ মিনিট, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি, ওয়েট। তোর জন্য যাই এখন খিচুড়ি খা। তোর ডিমটা আমি অর্ধেকটা খাই শেষ করব। আচ্ছা, পুরোটাই নিস। আজ তোর তো তো অভিযোগ না, আরেকজন উপরে জুলুম কর। একদিন করিস। না এ করতে মুখে এর তোমার পরিবার ক্ষেত্রে টাইম নেই বলে আল্লাহ জুলুম করার জন্য আলাদা কিছু মানুষই বানায়। সবাই দ্বারা সবকিছু সম্ভব যেমন তানভীর। তখন তোমার দ্বারা জুলুম সম্ভব না। তার মানে জুলুম করি নাই। না মানে এটা তো জুলুমই। এ বের হয়ে যা। ঠিক আছে, যা এই আজকে ক্লাসে আছে, নূর ওরে বল একটু বাইরে যেতে। তুই কোলে করে নিয়ে দেখা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই ক্লাস করো। এই তানভীর, আসতে দে। ক্লাসে জয়েন করো সবাই। সবাই ক্লাসে জয়েন করো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। জয়েন করে ফেলো। ওকে, সবাই জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম, আসমাউল হুসনা সাবিহা। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসটা শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসে কি কি পড়ছি মনে আছে? তোমরা বলো তো। ভলভক্স, ভলভক্স কেমন প্রাণী? গোলীয় প্রতিসাম্য, 2 নম্বরে অরীয় প্রতিসাম্য। ওকে, এই বলো তো ভলভক্স গোলীয় প্রতিসাম্য নাকি অরীয় প্রতিসাম্য? কমেন্টে 1 2 লেখো। দেখি একটু চেক করে নেই, তারপর আমরা পড়ায় ফেরত যাচ্ছি। হ্যাঁ, ভলভক্স গোলীয় প্রতিসাম্য নাকি অরীয় প্রতিসাম্য? কমেন্টে বলো। ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া মনে আছে? সাদিয়া আফরিন বলেছে 1। হ্যাঁ, নায়রা আহমেদ 1। ঠিক আছে, ভলভক্স হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এবার কোয়েশ্চেন, ভাইয়া তুমি অরীয় প্রতিসাম্যের একটা এক্সাম্পল দাও। অরীয় প্রতিসাম্যের উদাহরণ কি? অরীয় প্রতিসাম্যের একটা উদাহরণ কমেন্টে বলো। ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া হচ্ছে গোলীয় প্রতিসাম্য। ইয়েস, ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া হচ্ছে গোলীয় প্রতিসাম্য। ওকে, ঠিক আছে, সাদিয়া, নায়রা, সোহানা, সাবিহা। ঠিক আছে, এবার বলো অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? সোহানা বলছে হাইড্রা। ইয়েস, অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রিডিয়াম, সাগর কুসুম, এগুলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা পড়ায় ফেরত যাই। গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়ছিলাম যে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আছে: জগৎ, পর্ব, শ্রেণীবর্গ। এই যেগুলো জগৎ, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো পড়ে ফেলছিলাম। এখান থেকে 3টে এমসিকিউ আসে: শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি প্রজাতি, সর্বোচ্চ স্তর পর্ব,
আর সার্বজনীন স্তর হচ্ছে রাজ্য। এই তিনটাই এমসিকিউ আসে, হ্যাঁ। ওকে, এখন নামকরণ। দেখো তোমার নাম সাবিহা, তোমার নাম সোহানা। তো এই যে প্রত্যেকটা প্রাণীরই নামকরণ থাকতে হবে। তো দেখো সোহানা নামের অনেক মানুষ আছে, অনেকগুলো মেয়ে আছে, রাইট? হ্যাঁ। তো বিজ্ঞানীরা চিন্তা করলেন যে একটা প্রাণীর একটা মাত্র নাম থাকবে, একটা প্রাণীর একটাই মাত্র নাম থাকবে, ইউনিক নাম। তো এটাকে আমরা বলতেছি দ্বিপদ নামকরণ। কি বলতেছি ভাইয়া? দ্বিপদ নামকরণ। দ্বি মানে দুই, পদ মানে দুইটা অংশ থাকবে, হ্যাঁ। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। দেওয়া নাই? আচ্ছা, এটা কিন্তু পরীক্ষা আসবে। এই ক্যারোলাস লিনিয়াস এই ভদ্রলোক, এই ক্যারোলাস লিনিয়াস এই ভদ্রলোক হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। ওকে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, তো দ্বিপদ নামকরণ মানে দুইটা পদ থাকবে, আমরা জানি। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স, প্রথমটা গণ, তারপর একটা প্রজাতি। এখানে খেয়াল করো, হোমো আর হচ্ছে স্যাপিয়েন্স। ভাইয়া প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে, হ্যাঁ। 9-10-এ পড়ছি ভাইয়া, হ্যাঁ সাবিহা 9-10-এ ছিল। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজ ক্লাস করো তোমার। ওকে, দেখো তো দ্বিপদ নামকরণ গেল। এরপর আরেকটা বিজ্ঞানী সে করছে কি ত্রিপদ নামকরণ শুরু করছে, যে প্রত্যেকটা প্রাণীর নাম হবে তিনটা। যেমন পিসার ডোমেস্টিকাস নিলোটিকাস, কয়টা পদ? তিনটা। এটা হচ্ছে গণ, গণ, প্রজাতি, উপপ্রজাতি। এই ত্রিপদ নামকরণের পদ্ধতি চালু করেন বিজ্ঞানী স্লেজেল। লেখা নাই? এই যে লেখা আছে, খুঁজে পাইছি। পাখি বিজ্ঞানী স্লেজেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন, হ্যাঁ। কি বিজ্ঞানী ভাইয়া? পাখি বিজ্ঞানী। খেয়াল করো, পাখি বিজ্ঞানী। তো উনি যেহেতু পাখি বিজ্ঞানী ছিল, সো উনি চাচ্ছিলেন যে পাখিদের আলাদা নাম থাকুক, এই তিনটা নাম দেখে যাতে আমরা বুঝি যে এটা একটা পাখি। সো ত্রিপদ নামকরণ ভাইয়া কাদের ক্ষেত্রে হয়? পাখির ক্ষেত্রে হয়, ঠিক আছে। ওকে, দ্বিপদ নামকরণের নিয়মাবলী এগুলো জানো তোমরা। এই দ্বিপদ নামকরণ কে করে, কোন প্রতিষ্ঠান করে? ICZN, ICZN। ওকে, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, সিতে কমিশন, অন জুলজিক্যাল, এনতে নোমেনক্লেচার। খেয়াল করো, সিতে কমিশন, সিতে কি ভাইয়া? কমিশন। এটা একটা সংস্থার নাম, কমিশন মানে সংস্থা, হ্যাঁ। খেয়াল করো, আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি ICZN মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। অপশনে এইটা আসলে আমরা দাগাবো না, ঠিক আছে। ICZN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, কমিশন মানে সংস্থা। দ্বিপদ নামকরণ করে কে? একটা সংস্থা। সংস্থাটার নাম কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। আর এই সংস্থা যেই নিয়মগুলো, রুলসগুলো ফলো করে, যেই রুলস ফলো করে, সেগুলোকে আমরা বলতেছি ইন্টারন্যাশনাল কোড। ওকে, আচ্ছা, ডান। শোনো, কোনো কোনো জিনিসের বৈজ্ঞানিক নাম, প্রাণীর বৈজ্ঞানিক নাম একই রকম হয়, গণ আর প্রজাতি সেম। যেমন কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা। গোখরা সাপের বৈজ্ঞানিক নাম নাজা নাজা। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হিলসা হিলসা। আরেকটা নাম আছে টেনুয়ালোসা ইলিশা। তো এই যে দেখো, হিলসা হিলসা গণপ্রজাতি সেম, নাজা নাজা গণপ্রজাতি সেম, কাতলা কাতলা গণপ্রজাতি সেম। এই টাইপের ব্যাপারগুলোকে বলে টটোনিম। ক্লিয়ার? তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, চারটা অপশন দেওয়া থাকবে, A B C D। তো লেখা থাকবে যে নিচের কোনটি টটোনিম। আমরা অপশন দেখে বুঝবো না ভাইয়া নিচের কোনটি টটোনিম? হোমোস্যাপিয়েন্স নাকি নাজা নাজা, কোনটা টটোনিম বলো তো? নাজা নাজা টটোনিম। ওকে, বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা এগুলো রিডিং দিও।
আচ্ছা, এখন খেয়াল করো, পৃথিবীতে যতগুলা প্রাণী আছে সবগুলা প্রাণীকে এনিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক না ভাইয়া? হ্যাঁ, এনিমেলিয়া, এনিমেল মানে প্রাণী, সমস্ত প্রাণী এনিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই এনিমেলিয়া জগতের 33টা পর্ব আছে, তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে 9টা পর্ব। আমরা এই 9টা পর্ব সম্পর্কে পড়ব। 1 নম্বরে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা। ওকে, আচ্ছা, এই পর্বগুলার আমাদের কি কি জানা লাগবে? পর্বগুলোর মধ্যে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জানা লাগবে। 1 নম্বরে বেসিক, 2 নম্বরে বৈশিষ্ট্য জানবো, 3 নম্বরে উদাহরণ জানবো, শেষ। ভাইয়া এই অধ্যায়গুলো এই পর্বগুলো থেকে আমরা কি জানবো? বেসিক জানবো, পরিফেরার বেসিক, পরিফেরার বৈশিষ্ট্য, পরিফেরার উদাহরণ, শেষ। ওকে, আচ্ছা, তো আসো আমরা পরিফেরা দিয়ে শুরু করি। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, খেয়াল করো, পরিফেরা পর্বের মধ্যে পরি কথাটা লেখা আছে, রাইট? ইয়েস ভাইয়া, শোনো, পরি কথাটার মানে হচ্ছে ছিদ্র। পরি কথার মানে কি ভাইয়া? ছিদ্র। পেরি মানে চারিদিকে। আচ্ছা, এই পরি মানে ভাইয়া ছিদ্র। হ্যাঁ, তুমি যত জায়গায় পরি পরি বা পোর পাবা, পরি বা পোর, সেইটা হবে ছিদ্র। ওকে, আসো আমরা দেখি। অস্টিওপোরোসিস, খেয়াল করো, এই অস্টিওপোরোসিস কথাটার মধ্যে আমরা পোর কথাটা পাইলাম না ভাইয়া? হ্যাঁ, পাইছি। তো এই পোর কথাটার মানে কি? ছিদ্র। অস্টিও কথার মানে কি ভাইয়া? অস্টিও মানে অস্থি, অস্থি বা হাড্ডি। যদি কখনো আমাদের হাড্ডিতে ছিদ্র হয়ে যায়, হাড্ডি নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, তাহলে ওই রোগকে, ওই ডিজিজকে বলা হবে অস্টিওপোরোসিস। বুঝছো? দেখো, আমরা জাস্ট ওয়ার্ড মিনিং শিখবো, বায়োলজি আমাদের কাছে 1-2 ব্যাপার হয়ে যাবে। ক্লিয়ার? এই কথা বুঝতেছো ভাইয়া? আবার জার্ম পোর, খেয়াল করো, এখানে পোর কথাটা আছে না ভাইয়া? এই পোর, পোর মানে ছিদ্র, জার্ম পোর, এটা কি জিনিস? ধরো ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা ছোলা। ওকে, ধরো এটা একটা ছোলা, তো এই ছোলা থেকে, এই জায়গা থেকে গাছ জন্মাবে, রাইট? খেয়াল করো, এই যে এই ছিদ্রটা দিয়ে যে ভিতর থেকে গাছ বের হয়ে আসলো, এই ছিদ্রটার নাম হচ্ছে জার্ম পোর। বুঝেছো? এই না বুঝলে আওয়াজ দিবা, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের পোর থাকে, ছিদ্র থাকে। সো আমরা যদি এদেরকে ছিদ্রাল প্রাণী বলি, ছিদ্রযুক্ত প্রাণী বলি, সমস্যা আছে ভাইয়া? না, কোনো সমস্যা নাই। এখন দেখো তো, অনেক ছিদ্র আছে, এইরকম কোন জিনিসটা তুমি জানো? রিমি, ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমরা পরিফেরা পর্ব পড়তেছি, পোর মানে ছিদ্র। সো পরিফেরা পর্বের প্রাণীদের অনেক ছিদ্র থাকবে, এদেরকে ছিদ্রযুক্ত প্রাণী বলে। এখন অনেক ছিদ্র থাকে কোন জিনিসের? অনেক ছিদ্র থাকে ভাইয়া স্পঞ্জের। হ্যাঁ, এই যে স্পঞ্জ দেখতে পাচ্ছ, এই যে স্পঞ্জ দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে দেখো স্পঞ্জ, এই যে দেখো তো, এগুলার গায়ে অসংখ্য ছিদ্র না ভাইয়া? হ্যাঁ, অসংখ্য ছিদ্রযুক্ত। সো স্পঞ্জের অনেক অসংখ্য ছিদ্র, পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে এদের দেহেও অসংখ্য ছিদ্র। সো এদের একটা সাধারণ নাম আছে, সাধারণ নামটা হচ্ছে স্পঞ্জ। ওকে, এদের সাধারণ নাম হচ্ছে স্পঞ্জ, ছিদ্রযুক্ত প্রাণী।
বেসন যেটা দিয়ে মাজে, বাসন, হ্যাঁ বাসন যেটা দিয়ে মাজে, ইয়েস মাজুনি। তো এখন খেয়াল করো, এই পরিফেরা পর্বের, ধরো গ নাম্বারে তোমাকে বললো যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য লিখো, তো এখানে থাকবে 3 মার্ক। 3 মার্কের জন্য তোমাকে ভাইয়া 5টা পয়েন্ট লিখলেই এনাফ, ঠিক আছে? আমরা 5 থেকে 6টা পয়েন্ট লিখব। কি কি লিখব দেখো। 1 নাম্বার পয়েন্ট, এরা অসংখ্য ছিদ্রযুক্ত। 1 নাম্বার পয়েন্ট, এরা অসংখ্য ছিদ্রযুক্ত। 2 নাম্বার পয়েন্ট, আচ্ছা এটা বলার আগে আমি কিছু কথা বলি, হ্যাঁ। ধরো তোমার এই যে 9টা পর্ব আছে না ভাইয়া, দাঁড়াও যাচ্ছি। ভাইয়া খেয়াল করো, এই যে আমাদের 9টা পর্ব আছে, দেখতেছো? দেখা যায় না ভাইয়া? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। এখন তোমাকে বললো যে গ নাম্বারে যে কোনো একটা পর্বের কথা, ধরো অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য লেখো। ধরো তোমাকে বললো যে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখে দাও, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে লিখব? ধরো তুমি কিচ্ছু জানো না, ধরো তুমি কিচ্ছু জানো না, তাহলে তুমি কি লিখবা এবং তুমি ফুল মার্ক পাবা? 3-এ 3 লিখবা, হ্যাঁ। এই যে তুমি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য পড়ো নাই, অ্যানিলিডার বৈশিষ্ট্য পড়ো নাই, তারপরও তুমি লিখতে পারবা। কিভাবে? 1 নাম্বার আমরা দিব হচ্ছে সংগঠন মাত্রা। 2 নাম্বারে দিব ভ্রূণ স্তর, তারপর দিব প্রতিসাম্য, প্যারাজোয়া নাকি অ্যান্টারোজোয়া? সিলোম আছে নাকি নাই? খেয়াল করো, আমরা কিন্তু গত ক্লাসে এগুলো পড়ছিলাম। শোনো ভাইয়া, শোনো শোনো, ধরো তোমাকে বললো অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য লেখো, তো তুমি কি লিখবা? সংগঠন মাত্রা, ভ্রূণ স্তর, প্রতিসাম্য, প্যারাজোয়া। শোনো, তুমি কিছু জানো না, না পড়ো নাই, কিন্তু এই পয়েন্টগুলো তুমি লিখতে পারবা, লিখলে 3-এ 3 পাওয়া যাবা প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে। 1 নাম্বারে লিখবে সংগঠন মাত্রা, ভ্রূণ স্তর, প্রতিসাম্য, প্যারাজোয়া নাকি অ্যান্টারোজোয়া, সিলোম, শেষ। তুমি এগুলো সম্পর্কে জানো না। শোনো, আমরা কিন্তু গত ক্লাসে এগুলো পড়ছি, আসো আমরা একটু রিকল করব, হ্যাঁ। এই যে মনে আছে ভাইয়া, দেহের আকার, সংগঠন মাত্রা, এগুলো আমরা পড়ছিলাম না? এই যে পয়েন্টগুলো। সংগঠন মাত্রা কি হয়? কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। কোষীয় মাত্রার প্রাণী 1 নাম্বার পর্ব, কোষ টিস্যু মাত্রার প্রাণী 2 নাম্বার পর্ব, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী 3 নাম্বার পর্ব, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হচ্ছে 4 থেকে 9 নাম্বার, বাকি পর্বগুলো। এই বুঝতেছ? হ্যাঁ পড়ছিলাম সাবিহা। তাহলে আমরা সংগঠন মাত্রা শিখে ফেললাম। তারপর ভ্রূণ স্তর, দ্বিস্তরী 2 নাম্বার পর্ব, ত্রিস্তরী হচ্ছে বাকিগুলা। প্রতিসাম্য পড়ছি না? দেখো তো, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিজোয়া, অরিও প্রতিসাম্য, এগুলা দ্বিঅরিও, এগুলা সব পড়ছি। সিলোম, যাদের সিলোম নাই তারা হচ্ছে অ্যাসিলোমেট। 1 থেকে 3 নাম্বার পর্ব অ্যাসিলোমেট, 4 নাম্বার পর্ব সুডোসিলোমেট, 4-এর পরেরগুলো হচ্ছে ইউসিলোমেট। ইউসিলোমেট মানে প্রকৃত সিলোমযুক্ত, রাইট? ওকে। প্যারাজোয়া কি? প্যারাজোয়া যাদের পৌষ্টিক নালী নাই তারা হচ্ছে প্যারাজোয়া, আর যাদের পৌষ্টিক নালী আছে তারা হচ্ছে অ্যান্টারোজোয়া। আচ্ছা, সবগুলো মনে আছে? আসো এখন আমরা দেখি যে কোনো পর্বের ক্ষেত্রে তুমি এটা বলতে পারবা কিনা। ভাই খেয়াল করো, বলো তো অ্যানিলিডার সংগঠন মাত্রা কি হবে?
অ্যানেলিডা কয় স্তরী বলো? আচ্ছা এটা তোমরা বলো, কমেন্টে বলো এটা কি হবে। অ্যানেলিডার সংগঠন মাত্রা কেমন? ভ্রূণ স্তর, এটা অবশ্যই ত্রিস্তরী হবে। প্রতিসাম্য, অ্যানেলিডার উদাহরণ হচ্ছে ভাইয়া কেঁচো যোগ। তো এই প্রাণীকে এই বরাবর দুই ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর এদের পৌষ্টিক নালী আছে, সো এরা হবে অ্যান্টারোজোয়া। অ্যান্টারিক ক্যানাল থাকলে অ্যান্টারোজোয়া। এদের সিলোম আছে, সো এরা হবে ইউসিলোমেট। না একটা কল আসছে তো। হ্যালো, হ্যাঁ আপু। না অনলাইনে ক্লাস নিছে। আচ্ছা ঠিক আছে। এই বলো তো অ্যানেলিডার সংগঠন মাত্রা কি? তোমরা একটু কমেন্টে জানাও। অ্যানেলিডার সংগঠন মাত্রা কেমন? কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ নাকি অঙ্গতন্ত্র? বলো অ্যানেলিডার সংগঠন মাত্রা কেমন, দেখি কতটুকু মনে আছে তোমাদের। একইভাবে সেম যদি মলাস্কা আসে, আমরা মলাস্কার ক্ষেত্রে এগুলো এই পয়েন্টগুলো দিব, হ্যাঁ। তাহলে তুমি 3-3 পাবা। কত সহজ দেখছো। আমাদের আসলে 9টা পর্বই পড়া শেষ। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তুমি যদি একদম না পারো তখন এই পয়েন্টগুলো দিবা, ঠিক আছে। আর যদি তুমি একটু ভালো করে পড়ো তাহলে এই পয়েন্টগুলো দিবা, ঠিক আছে। শোনো, এগুলা দিলেও 3-3 পাবা, এই পয়েন্টগুলো দিলেও 3-3 পাবা, বুঝতেছো। সাবিহা বলছে অঙ্গতন্ত্র মাত্রা, ইয়েস, অ্যানেলিডা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা। তো পরিফেরার 1 নাম্বার পয়েন্ট, পরিফেরা ছিদ্রযুক্ত প্রাণী। শোনো, যদি তোমার এগুলা পড়া থাকে তাহলে এগুলা দিবা, আর যদি পড়া না থাকে, কমন না আসে, তখন এই যে এই 5টা পয়েন্ট দিবা, ঠিক আছে। হ্যাঁ রেমি বলছে অঙ্গতন্ত্র মাত্রা, ইয়েস ঠিক আছে। এখন পরিফেরা পর্বের প্রাণীরা অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে একটা পরিফেরা পর্বের প্রাণী, এইখানে দেখো অসংখ্য ছিদ্র আছে, এদের শরীরে অসংখ্য ছিদ্র আছে। এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্টিয়া। ভাই অস্টিয়া কি? অস্টিয়া হচ্ছে এই যে ছিদ্রগুলো। ওয়ালাইকুম আসসালাম। এই ছিদ্রগুলোকে আমরা বলতেছি অস্টিয়া, ওকে। এখন এখন এই যে ছোট ছোট ছিদ্রগুলোকে বলতেছি অস্টিয়া। আর মুখের মতো একটা বড় ছিদ্র থাকে, এই বড় ছিদ্রকে আমরা বলতেছি অস্কুলাম। তানভীর ক্লাস নিচ্ছে। তাহলে দেখো এই শরীরের ছোট ছোট ছিদ্রগুলোকে বলে অস্টিয়া, আর এই মুখের বড় ছিদ্রটাকে আমরা বলতেছি অস্কুলাম। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইলাম? ছিদ্রযুক্ত প্রাণী একটা, শরীরের ছিদ্রগুলোকে বলবো অস্টিয়া, আর মুখের বড় ছিদ্রটাকে বলবো অস্কুলাম। 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট শেষ। এখন দেখো তো ভাইয়া, এই ভিতরে অনেকটা ফাঁকা জায়গা পাচ্ছি না? এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। ফাঁকা জায়গার নাম কি ভাইয়া? স্পঞ্জোসিল। খেয়াল করো, স্পঞ্জ মানে তো স্পঞ্জ, ছিদ্রযুক্ত প্রাণী, পরিফেরা পর্বের প্রাণী হচ্ছে স্পঞ্জ। আর এই সিল কথাটার মানে হচ্ছে, সিল কথাটার মানে হচ্ছে গহ্বর। সিল কথার মানে কি ভাইয়া? গহ্বর বা ফাঁকা জায়গা। তো এই যে পরিফেরা পর্বের প্রাণীদের শরীরে ফাঁকা জায়গা থাকতেছে, এটাকে আমরা বলতেছি স্পঞ্জোসিল। ক্লিয়ার? তাহলে 4টা পয়েন্ট কিন্তু হয়ে গেল। কি কি পাইছি দেখি? অস্ট্রিয়া, স্পঞ্জোসিল, অস্কুলাম, 4টা পয়েন্ট পাইছি। এই যে ছিদ্রযুক্ত প্রাণী, 1 2 3 4টা পয়েন্ট। আরও পয়েন্ট লাগবে, ঠিক না? হ্যাঁ। এখন খেয়াল করো, এদের শরীর কোনো একটা প্রোটিন দিয়ে গঠিত। আমি তোমাদেরকে বলছিলাম যে প্রোটিন মানে ইন, প্রোটিন মানে ইন, যেমন হিমোগ্লোবিন, ইনসুলিন। দেখো ইন আছে না ভাইয়া? ইনসুলিন, ইন আছে, সো এটা একটা প্রোটিন। তো একইভাবে স্পঞ্জ যেই প্রোটিন দিয়ে গঠিত তাকে আমরা বলবো স্পঞ্জিন। ভাই বুঝতেছ? স্পঞ্জ যেই প্রোটিন নিয়ে গঠিত তাকে আমরা বলতেছি স্পঞ্জিন।
অস্থি বা অস্টিও যেই প্রোটিন দিয়ে গঠিত, যে কোনো হাড্ডি বা অস্থি যে প্রোটিন দিয়ে গঠিত তাকে বলে অস্টিন। স্পঞ্জ যে প্রোটিন দিয়ে গঠিত তাকে বলে স্পঞ্জিন। স্পঞ্জিন, দেখছো 5টা পয়েন্ট হয়ে গেছে। এখন স্পঞ্জিনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্পিকিউল। ঠিক আছে ভাইয়া, এত কঠিন নাম তো মনে থাকবে না। কঠিন নাম কোথায় আপু, এমনিই মনে থাকবে। অস্ট্রিয়া, খাতায় 3বার লেখো, অস্ট্রিয়া অস্ট্রিয়া অস্ট্রিয়া, 3বার লিখবা, অস্ট্রিয়া অস্ট্রিয়া অস্ট্রিয়া, মুখস্থ হয়ে যাবে। স্পঞ্জোসিল, সিল মানে গহব্বর, তো স্পঞ্জের ভিতরের গহব্বরকে বলতেছি স্পঞ্জোসিল, মুখের ছিদ্রটাকে বলতেছি অস্কুলাম, প্রোটিনকে বলতেছি স্পঞ্জিন। ঠিক আছে, শেষ। আরও এক্সট্রা কিছু পয়েন্ট আমরা মনে রাখতে পারি। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, এদের কোয়ানোসাইড আছে, এদের ক্যানেল সিস্টেম আছে, এগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, কিন্তু আমি যেগুলো বললাম এগুলো এমসিকিউতে আসে। অস্ট্রিয়া, স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, অস্কুলাম। ঠিক আছে, সো আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য লিখতে পারবো সবাই। রাইকা বুঝছে, সাবিহা বুঝছে, আর অন্যরা বুঝো নাই নাকি? রেসপন্স করো রে ভাই। ইসলামুল আস্তে করে দিস, সাউন্ড হয়তো। থ্যাংক ইউ। বাট ভাইয়া এমসিকিউ কি করব? এই এগুলাই তো এমসিকিউ, আমি তো তোমাদের এমসিকিউ সহ পড়াই দিচ্ছি। কিরকম এমসিকিউ আসবে আমি বোঝাই দেই। ধরো বোঝাই দিচ্ছি, দাঁড়াও। তোমাকে বললো স্পঞ্জোসিল পাওয়া যায় কোন পর্বে? এগুলাই এমসিকিউ রে ভাই, এগুলাই এমসিকিউ, তোমাদের তো এমসিকিউ সহ পড়াই দিচ্ছি। এ নাম্বারে আসবে পরিফেরা, বি নাম্বারে অপশনে আসবে নিডারিয়া, সি নাম্বার অপশনে ধরো দিছে নেমাটোডা, ডি নাম্বার অপশনে দিছে কর্ডাটা। এখন বলো তো ভাইয়া, স্পঞ্জোসিল কোন পর্বে পাওয়া যায়? পরিফেরা, নিডারিয়া, নেমাটোডা নাকি কর্ডাটা? বলো কোন পর্বের প্রাণীদের, বলো দেখি স্পঞ্জোসিল পাওয়া যায় কোন পর্বে? বইয়ে তো ভাইয়া আরো কি কি লেখা, পুরা হিজিবিজি। হ্যাঁ শোনো সাবিহা, তোমরা এই হিজিবিজিগুলো একবার রিডিং দিবা, হ্যাঁ একটু রিডিং দিবা। আর এখান থেকে কি কি পরীক্ষায় আসে, এই যে আমি দাগাই দিলাম, এইগুলো পরীক্ষায় আসে, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর তোমরা একবার জাস্ট রিডিং দিবা, ঠিক আছে? হ্যাঁ রিমি, পরিফেরা, স্পঞ্জোসিল পাওয়া যায় পরিফেরায়, মাহফুজ পরিফেরা, ঠিক আছে। সো দেখো, এইভাবে এমসিকিউ আসবে আমাদের, একই সাথে এমসিকিউ কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সিকিউ কিভাবে আসে এটা তো আমি পড়াচ্ছি, আর বোর্ডে কি কি সিকিউ আসছে আমি এগুলো সলভ করাই দিব অধ্যায় শেষে, ঠিক আছে? হ্যাঁ পরিফেরা, রাইকা, ঠিক আছে। তাহলে পরিফেরা পর্ব শেষ। এর উদাহরণ কি ভাইয়া? স্পঞ্জ, 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 স্পঞ্জ। খেয়াল করো, পরিফেরা পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে স্পঞ্জ, গোসল স্পঞ্জ, লাল স্পঞ্জ, মটকা স্পঞ্জ, ক্যালকেরিয়াস স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ, শ্বেতি স্পঞ্জ। যাই হোক, তো স্পঞ্জের একটা সুন্দর বৈজ্ঞানিক নাম আছে, এটা অবশ্যই মনে রাখবা। স্পঞ্জের বৈজ্ঞানিক নাম দেখো, এখানে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দিছে, এই যে এগুলো অনেকগুলো বৈজ্ঞানিক নাম, কিন্তু আমরা যেটা মনে রাখি, ক্লিওনা ছেলাটা বৈজ্ঞানিক নাম। স্পঞ্জের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লিওনা সেলাটা। আমি মনে রাখতাম ছিল না ছেলেটা। হ্যাঁ, গোসল স্পঞ্জ বা বাথ স্পঞ্জ, স্পঞ্জিলা অফিসিনালিস, ক্লাথ ক্লাথেরিয়া প্রোলিফেরা, স্পঞ্জিলা স্কাইফা, স্কাইফা, হ্যাঁ স্কাইফা মনে রাখবা, ক্লাস 9-10 বইয়ে স্কাইফা ছিল, স্পঞ্জিলা স্কাইফা। রিমি বলছে ভাইয়া মনে রাখার শর্ট টেকনিক দেন না। রিমি আপু, তোমরা যদি পরিফেরা পর্বের মনে রাখার শর্ট বৈশিষ্ট্য চাও,
তাইলে আমি তোমাদেরকে দিতে পারি যে আচ্ছা পরিমণির নাম শুনছো না আপু? পরিমণি, হ্যাঁ পরিমণি, এই যে পরিমণি যে কয়েকদিন পর পর হাজব্যান্ড চেঞ্জ করে, পরিমণিকে চিনো না সবাই? অনেক কিছু করছে। তো ধরো তোমাকে বলা হলো পরিমণি কি করেছে, অনেক কিছু করছে, সি সি, পরিমণি কি করছে, অনেক কিছু করছে, সি সি সি। তো এই পরিমণি দ্বারা বোঝাচ্ছি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, সিতে হচ্ছে কোয়ানোসাইট, কোয়ানোসাইট, সিতে হচ্ছে কলার সেল, আর সিতে হচ্ছে ক্যানেল সিস্টেম। দেখো 3টা পয়েন্ট মনে থাকবে। পরিমণি কি করেছে, ছি ছি ছি, কোয়ানোসাইট, কলার সেল, ক্যানেল সিস্টেম, এগুলা পাওয়া যায় পরিফেরা পর্বে, মনে থাকবে। হ্যাঁ চিনি, ডানা কাটা পরি। ঠিক আছে, আসো আমরা এখন পরের অধ্যায়ে ফেরত যাই। পরের পর্বটার নাম কি ভাইয়া? নিডারিয়া। নিডারিয়া বানান কিন্তু সি দিয়ে শুরু হয়, দেখছো? সি নিডারিয়া, সি নিডারিয়া। ওকে নিডারিয়া। তো নিডারিয়ার আমরা বেসিক ইনফরমেশন জানবো। নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হয় সমুদ্রের ফুল, এটা তার বেসিক ইনফরমেশন। এরা প্রবাল গঠন করে, কি গঠন করে? প্রবাল বা কোরাল তৈরি করে। এই জন্য এদেরকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। এই যে এগুলা এমসিকিউতে আসে, ঠিক আছে ভাইয়া? আর এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পলটা সুন্দর করে দেওয়া নাই, আমি সুন্দর করে দিচ্ছি। নিডারিয়া পর্বের এক্সাম্পল কি? নিডারিয়া পর্বের এক্সাম্পল, নিডারিয়া পর্বের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ। শোনো, এগুলো তোমাদের বইয়ে লেখা নাই, কিন্তু এগুলো পরীক্ষায় আসে। সো আমি যেগুলো লিখে দিব সেগুলো নোট করে রাখবা, বইয়ে স্টিকি নোট লাগায় রাখবা, হ্যাঁ? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, সি অ্যানিমনেরই আরেক নাম হচ্ছে মেট্রিডিয়াম। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রিডিয়াম, মনে থাকবে ভাইয়া? কি কি নাম? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রিডিয়াম। ওকে, বলো তো হাইড্রা কেমন প্রতিসাম্য? এর প্রতিসাম্যতা কেমন? গোলীয় প্রতিসাম্য, অরীয় নাকি দ্বি অরীয় নাকি দ্বিপার্শ্বীয়? বলো হাইড্রার প্রতিসাম্যতা কেমন, এটা কমেন্টে বলো দ্রুত। আর একটা এক্সাম্পল মনে রাখবো, নীল বোতাম। নীল বোতাম হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের উদাহরণ, হ্যাঁ? নীল বোতাম হচ্ছে নিডারিয়া পর্বের উদাহরণ। নীল বোতামের বৈজ্ঞানিক নাম হচ্ছে ভাইয়া পরপিতা, পরপিতা। সো পরপিতা, পরপিতা, দেখো এই দুইটা নাম একই রকম, গণপ্রজাতি একই রকম। সো এইটা একটা স্পেশাল কেস আছে। বলো তো এই স্পেশাল কেসটাকে কি বলে? টোটিপোটেন্ট, টোটিপোটেন্সি নাকি টটোনিম? অরীয় প্রতিসম, মাহফুজ, রিমি, সাবিহা। ঠিক আছে, কারেক্ট। হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম। আচ্ছা, তো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখছিলাম, এই যে দেখো ভ্রূণ স্তর, ভ্রূণ স্তরের ক্ষেত্রে খেয়াল করো, এই যে আমরা ভ্রূণ স্তরের ক্ষেত্রে পড়ছিলাম যে ভ্রূণ স্তর দুই রকম হয়, দ্বিস্তরী আর ত্রিস্তরী। 2 নাম্বার পর্ব দ্বিস্তরী, আর বাকি পর্বগুলো হচ্ছে ত্রিস্তরী। 2 নাম্বার পর্ব কে কে ভাইয়া? 2 নাম্বার পর্ব হচ্ছে নিডারিয়া, এই জন্য নিডারিয়া দ্বিস্তরী, বাকি সব পর্ব ত্রিস্তরী। ওকে, তো দ্বিস্তরীর ক্ষেত্রে কি হয়? এই বাইরে একটা কোষ স্তর থাকে, ভিতরে একটা কোষ স্তর থাকে। বাইরেরটাকে বলে একটোডার্ম, একটোডার্ম, এপিডার্ম বা এক্সোডার্ম, হ্যাঁ? আচ্ছা,
আর ভিতরের স্তরকে কি বলে? এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্ম। কারণ এন্ডো মানে ভিতরে, গ্যাস্ট্রো মানে ভিতরে। সো ভিতরের এই স্তরকে বলা হয় এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্ম। আর এই একটা স্তর, এই একটা স্তর, দুই স্তরের মাঝে এই যে দেখো ফাঁকা আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে ভাইয়া অকোষীয় স্তর, এটাকে বলে মেসোগ্লিয়া। মনে থাকবে, ত্রিস্তরী হইলে মেসোগ্লিয়া থাকে না, এখানে কোষ থাকে। এবং এই যে এইটার নাম হচ্ছে তখন মেসোডার্ম। মেসো মানে মাঝখানে, বড় ভাই ছোট ভাই, মাঝখানে মেজো ভাই। নীল বোতামের বৈজ্ঞানিক নাম পরপিতা, পরপিতা। ঠিক আছে। ভাইয়া আমার এখানে উঠে নাই লেখাটা। কোন লেখাটা রিমি? আমি বুঝি নাই কোন লেখাটা। পরপিতা, পরপিতা। আচ্ছা, তো আসো আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো দেখি। সো অবশ্যই নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, এরা কি হবে ভাইয়া? এরা হবে ডিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। এই যে এটা একটা পয়েন্ট। বাইরের স্তরকে বলে এপিডার্মিস, ভিতরের স্তরকে বলে গ্যাস্ট্রোডার্মিস, এবং এদের অকোষীয় মেসোগ্লিয়া থাকে। এদের স্পেশাল এক ধরনের কোষ থাকে, এটাকে বলে নিডোসাইট। এই নিডোসাইটের মধ্যে কি থাকে? নেমাটোসিস থাকে। এই নিডোসাইট এক ধরনের কোষ। কেন কেন কোষ কেন? কারণ আমরা জানি যে সাইট কথাটার মানে হচ্ছে ভাইয়া কোষ। সাইট কথাটার মানে কি ভাইয়া? কোষ। নিডোসাইট পাওয়া যায় নিডারিয়া পর্বে। এই নিডোসাইটের মধ্যে কি থাকে? নেমাটোসিস থাকে। নেমাটোসিস কি? এই নেমাটোসিস্টের মধ্যে এক ধরনের বিষ থাকে। এই বিষটার নাম হচ্ছে ভাইয়া হিপনোটক্সিন। এই বিষের নাম কি? শোনো, এই নেমাটোসিস্টের মধ্যে বিষ থাকে, বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এবার মেডিকেলে আসছিল গত বছর যে হিপনোটক্সিন কি নিয়ে গঠিত। আমরা মনে রাখবো হিপনোটক্সিন আমিষ এবং ফেনল নিয়ে গঠিত। মনে থাকবে? এটা এখানে লেখা নেই, অন্য জায়গায় আছে হয়তো। হিপনোটক্সিন কি নিয়ে গঠিত ভাইয়া? আমিষ এবং ফেনল নিয়ে গঠিত। হিপনোটক্সিন কি? হিপনোটক্সিন একটা বিষ। কোথায় পাওয়া যায়? নেমাটোসিস্টে পাওয়া যায়। নেমাটোসিস্ট কোথায় পাওয়া যায়? নিডোসাইটে। নিডোসাইট কি? একটা কোষ। কেন? কারণ সাইট মানে কোষ। নিডোসাইট কই পাওয়া যায়? নিডারিয়ায়। হ্যাঁ, 2 অধ্যায় আছে সাবিহা, ইয়েস। তো এই যে আমরা একটা হাইড্রা দেখব। আসো আমরা একটা হাইড্রা নিয়ে আসি। এই যে হাইড্রা চলে আসছে, দেখা যায় ভাইয়া? খেয়াল করো, এই যে হাইড্রার এটা হচ্ছে বাইরের স্তর বা এপিডার্মিস, এইটা হচ্ছে ভিতরের স্তর বা গ্যাস্ট্রোডার্মিস। এখন দেখো তো হাইড্রার ভিতরে একটা ফাঁকা জায়গা আছে না ভাইয়া? এই যে একটা ফাঁকা জায়গা আছে না? হ্যাঁ, তো এই ফাঁকা জায়গাটাকে আমরা বলতেছি সিলেন্টরন। এই ফাঁকা জায়গাকে কি বলতেছি ভাইয়া? সিলেন্টরন। সিলেন্টরনের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক সংবহন গহ্বর। সিলেন্টরনের আরেক নাম গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। আচ্ছা, এদের সদস্যদের ক্ষেত্রে পলিপ দশা এবং মেডুসা দশা দেখা যায়। কাদের ক্ষেত্রে? হাইড্রার ক্ষেত্রে পলিপ এবং মেডুসা দশা দেখা যায়। তো পলিপ দশাটা কেমন হয়? পলিপ দশা হচ্ছে স্থবির এবং অযৌন জনন করে। পলিপ দশা স্থবির এবং অযৌন জনন করে। এর মানে যদি কোনো হাইড্রা পলিপ দশায় থাকে, সে কোনো কিছুর সাথে লেগে থাকবে, সে চলাফেরা করতে পারবে না।
আর যদি মেডুসা দশায় থাকে তাহলে সে যৌন জনন করতে পারবে এবং সে মুক্ত অবস্থায় থাকবে। তাহলে মেডুসা দশাটা কেমন ভাইয়া? মুক্ত, বুঝছো? হ্যাঁ রিমি, পলিপ দশা আর মেডুসা দশা, পলিপ দশাটা কিসে হবে? অযৌন জননের ক্ষেত্রে হবে এবং এটা স্থবির, মানে ধরো এই হাইড্রা এটা কোনো একটা বস্তুর সাথে লাগানো আছে, এই হাইড্রাটা কোনো একটা বস্তুর সাথে লাগানো আছে, এটাকে আমরা বলবো স্থবির বা বদ্ধ দশা, পলিপ দশা। আর মেডুসা দশাটা হবে মুক্ত এবং এটা যৌন জনন করতে পারবে। ঠিক আছে, তাহলে কয়টা পয়েন্ট পাইলাম? পলিপ, মেডুসা, সিলেন্টোরন, নিডোসাইট, এই মেসোগ্লিয়া, দিয়েস্তরি, এই যে এগুলা, হ্যাঁ, সো এগুলো লিখলেই হবে, এনাফ। তাহলে আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য শিখছি। এদের উদাহরণ কি? হাইড্রা, জেলিফিশ, সিয়ানিমন, মেট্রিডিয়াম এবং নীল বোতাম। নীল বোতামের বৈজ্ঞানিক নাম কি? পরপিতা, পরপিতা। দেখা যায়? হ্যাঁ, এই তো স্পষ্ট হয়ে গেছে, পরপিতা, পরপিতা। ঠিক আছে, পরের পর্ব আমরা দেখব 3 নম্বর পর্ব, প্লাটি হেলমিনথিস। প্লাটি হেলমিনথিস, ভাইয়া খেয়াল করো তো, এই প্লাটি হেলমিনথিস মানে এখানে প্লেট কথাটা আছে না? প্লেট দেখতে কেমন হয়? এটা একটা প্লেট, প্লেট দেখতে চ্যাপ্টা হয়, ঠিক না? সো প্লাটি হেলমিনথিস হচ্ছে ভাইয়া চ্যাপ্টা কৃমি। ক্লিয়ার? স্থবির মানে কি রিমি? মুক্তর বিপরীত শব্দ হচ্ছে স্থবির। মুক্তর বিপরীত শব্দ হচ্ছে স্থবির। মুক্ত মানে সে ফ্রি, যেখানে খুশি যেতে পারে। স্থবির মানে হচ্ছে সে ফ্রি না। যেমন আমরা বলতে পারি যে একটা মানুষ সে হচ্ছে মুক্ত, কিন্তু একটা গাছ হচ্ছে স্থবির, বুঝছো? গাছ যেখানে খুশি সেখানে যেতে পারে না, সো গাছ হচ্ছে স্থবির। আর এই আমাদের মানুষ যেখানে খুশি যেখানে যেতে পারে, সে হচ্ছে মুক্ত। স্থবির মানে হচ্ছে মুক্তর বিপরীত দশা। এখানে বলছে মেডুসা মুক্ত। মেডুসা কি শোনো, সাবিহা, যখন হাইড্রাটা চলাফেরা করতে পারবে, ধরো এটা আমাদের একটা হাইড্রা, সে চলাফেরা করতে পারে, তখন এই দশাটাকে আমরা বলবো মেডুসা দশা। আর যখন সে চলাফেরা করতে পারবে না, কোনো কিছুর সঙ্গে লেগে থাকবে, ধরো এই হাইড্রা কোনো কিছুর সঙ্গে লেগে আছে, তখন ওই দশাটাকে আমরা বলবো পলিপ দশা। ঠিক আছে, পলিপ দশা আর মেডুসা দশা বুঝছো? ওকে, বুঝতেছো? আচ্ছা, রাইকা রিমি বুঝছে। আমরা এখন শুরু করব প্লাটি হেলমিনথিস। খেয়াল করো, প্লাটি হেলমিনথিস আমরা বুঝতে পারতেছি প্লাটি হেলমিনথিসে প্লেট আছে, প্লেট হচ্ছে চ্যাপ্টা, সো প্লাটি হেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। এরা ত্রিস্তরী প্রাণী, ট্রিপ্লোব্লাস্টিক, টিস্যু মাত্রা দেখা যায়, এগুলো জানো। তো এখান থেকে আমরা কোন কোন কোয়েশ্চেন পরীক্ষায় লিখব? কোন কোন টপিকগুলো লিখব? এরা অ্যাসিলোমেট, সিলোমবিহীন। ওকে, এরা অ্যাসিলোমেট, এদের সিলোম নাই। এদের শরীরে এই যে মুখের মধ্যে বাহ্যিক চোষক বা হুক থাকে, এদের রেচনতন্ত্রে শিখা কোষ থাকে, এদের রক্ত সংবহনতন্ত্র নাই, শ্বসনতন্ত্র নাই। এদের সংবহনতন্ত্র নাই, শ্বসনতন্ত্র নাই। তাহলে কয়টা পয়েন্ট হইল ভাইয়া? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে, পারবা? প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য লিখতে পারবা না ভাইয়া?
প্লানুলা লার্ভা দশা রয়েছে? ভাইয়া হাইড্রার মধ্যে কি ছেলে মেয়ে আছে নাকি? মানে এখানে বলছে যেন যৌন সক্ষম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইড্রার দেহে ডিম্বাণুও আছে শুক্রাণুও আছে। এই যে মাহফুজ জানে, সে লিখছে ভালো। অবশ্যই ছেলে মেয়ে আছে। হ্যাঁ আচ্ছা, কে যেন বলছো প্লানুলা কি? ও রিমি, দেখো কি বলছে, লার্ভা দশা রয়েছে, প্লানুলা লার্ভা দশা। তো এই লার্ভা বলতে কি বোঝায়? লার্ভা বলতে কি বোঝায় জানো? লার্ভা মানে বেবি, শিশু অবস্থায় প্রাণীকে আমরা বলবো লার্ভা। তো হাইড্রা যখন এই লার্ভা অবস্থায় থাকে তখন এই দশাটাকে আমরা বলি প্লানুলা। বুঝছো? আচ্ছা, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে লার্ভা দশাগুলোর নাম আমরা দিতে পারি রেডিয়া, সার্কারিয়া, স্প্রোসিস্ট, সিস্টিসার্কাস। ঠিক আছে? আচ্ছা, এগুলা পরীক্ষা তেমন আসে না, মনে চাইলে মনে রাখতে পারো। এরা অধিকাংশ পরজীবী। আমরা জানি কৃমি পরজীবী, রাইট? কৃমি তো মানুষের শরীরে থাকে, অন্যের শরীরে থাকে, পরজীবী। সো কৃমি হচ্ছে পরজীবী, অধিকাংশ পরজীবী। এখন কথা হচ্ছে ভাইয়া, এমন কি কোনো কৃমি থাকতে পারে যেটা পরজীবী হিসেবে থাকে না, মুক্তজীবী হিসেবে থাকে, মানে অন্যের শরীরে, অন্যের পেটে থাকে না? হ্যাঁ, এরকমও কৃমি আছে, যেমন টিউবেলারিয়া। টিউবেলারিয়া একটা কৃমি। এই কৃমিটার স্পেশালিটি হচ্ছে যে টিউবেলারিয়া কোনো প্রাণীর দেহে থাকে না, এটা ধরো মাটিতে বা গাছে থাকে। টিউবেলারিয়া এটা হচ্ছে পরজীবী কৃমি না, আর বাকি সবগুলা পরজীবী। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, টিউবেলারিয়া, টারবেলারিয়া মনে থাকবে রাখবে। আর প্লাটিহেলমিনথিস পর্বের উদাহরণ কি? এই যে ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি, রক্ত কৃমি, এগুলো মনে রাখবা। এক্সাম্পল কি কি পাইলাম? ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, যকৃৎ কৃমি, রক্ত কৃমি, এগুলো হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস পর্বের উদাহরণ। এখন বলো, বোঝো নাই কে কে? রিমি বলছে ভাইয়া প্রোগ্লোটিড কি? কিছু কিছু কৃমিতে এরকম কিছু খণ্ড খণ্ড থাকে, বুঝছো? এই খণ্ডগুলোকে বলা হয় প্রোগ্লোটিড। কৃমিতে কিছু খণ্ড থাকে, এই খণ্ডগুলোকে বলা হয় প্রোগ্লোটিড। ওকে ভাইয়া, এসবের বৈজ্ঞানিক নামও কি মনে রাখতে হবে না? সব নাম মনে রাখতে হবে না, যেগুলো রাখতে হবে আমি তো বলেই দিব, সমস্যা নেই। তোমরা মনে রাখবা ফিতা কৃমি, টেনিয়া সোলিয়াম হচ্ছে ফিতা কৃমি, এই নামটা মনে রাখবা। ঠিক আছে? রক্তকৃমির বৈজ্ঞানিক নাম চিস্টোসোমা ম্যানসনি, সো এটা মনে রাখবা। রক্তকৃমির বৈজ্ঞানিক নাম চিস্টোসোমা ম্যানসনি, ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম টেনিয়া সোলিয়াম। ওকে, এদের শিখা কোষ থাকে। ফ্লেম সেল কি? শোনো, এদের শরীরে স্পেশালি এক ধরনের কোষ থাকে, এদেরকে বলা হচ্ছে শিখা কোষ। এদেরকে বলা হয় শিখা কোষ। হ্যাঁ, এদের স্পেশাল কিছু কোষ থাকে, এদেরকে বলতেছে শিখা কোষ। এই শিখা কোষ রেচনতন্ত্র তৈরি করে। রেচনতন্ত্র বুঝো? মলমূত্র বজ্র পদার্থ ত্যাগ হয় যেই তন্ত্র দিয়ে, সেটা হচ্ছে রেচনতন্ত্র। তো এই রেচনতন্ত্র কোন কোষ দিয়ে গঠিত? শিখা কোষ দিয়ে গঠিত। ওই কোষের নাম দেওয়া হয়েছে শিখা কোষ বা ফ্লেম সেল। ফ্লেম সেলের আরেকটা সুন্দর নাম আছে বুনসেন সেল, মনে থাকবে? বুনসেন সেল ভাইয়া, মনে থাকবে? ওকে, মাহফুজ তুমি জানতে চাইছিলা যে ভাইয়া 9টা পর্বের মধ্যে কোন কোন পর্বগুলো ইম্পর্টেন্ট, আমি কোন কোন পর্বগুলো পড়ব। শোনো ভাইয়া, এখানে যে 9টা পর্ব আছে না, 9টা পর্বই ইম্পর্টেন্ট। 9টা পর্বই ইম্পর্টেন্ট। 9টা পর্বরই আমরা কি জানবো ভাইয়া? 3টা জিনিস জানবো। 1 নম্বরে বেসিক জানবো,
2 নম্বরে বৈশিষ্ট্য জানবো, এটা তো আমি লিখে দিলাম। 3 নম্বরে উদাহরণ জানবো। এখন তুমি যদি এই যে দেখো আমরা আজকে 3টা পর্ব পড়লাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। ওকে, তো তুমি এই 3টা পর্বের বৈশিষ্ট্য তো পারবা। এখন কথা হচ্ছে বাকিগুলার বৈশিষ্ট্য কিভাবে লিখবা, বাকিগুলো তো পড়ো নাই। পরীক্ষায় বাকিগুলা এগুলা দিয়ে লিখবা। সংগঠন মাত্রা কি, ভ্রূণস্তর কি, 2টা না 3টা, প্রতিসাম্য কেমন, প্যারাজোয়া না এন্টারজোয়া, পরিফেরা প্যারাজোয়া, বাকি সব পর্ব এন্টারজোয়া, এগুলো তো জানো। সিলোম, এই যে 4 নাম্বার পর্ব সুডোসিলোমেট, আগেরগুলা অ্যাসিলোমেট, পরেরগুলা ইউসিলোমেট। পারবা না? এই 5টা বৈশিষ্ট্য লিখবা, উদাহরণগুলো পড়বা, শেষ। বুঝি নাই ভাইয়া কি বলছেন? রিমি, তুমি আমাদের পড়ার টপিকের মধ্যে বুঝো না এরকম কিছু আছে? ওই শর্ট টেকনিক, হ্যাঁ মাহফুজ, হ্যাঁ শর্ট টেকনিক, এগুলা দিয়ে তুমি যে কোনো পর্বের লিখতে পারবা। সো আশা করা যায় কালকে তোমার জিওলজি এক্সাম খুব ভালো হবে ইনশাল্লাহ। এই যে এগুলা লিখবা, হ্যাঁ। রাইকার কালকে ফিজিক্স এক্সাম, আচ্ছা বেস্ট অফ লাক, তোমার এক্সাম ভালো হোক, হ্যাঁ। এই যে এক্সাম থাকার পরও তোমরা ক্লাস করতেছো, খুবই ভালো, তোমরাই দিন শেষে ভালো করবা। আর অন্যরা দেখো, আমাদের স্টুডেন্ট, আমাদের অলরেডি 15 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, 15 না কত 19 জন মনে হয় স্টুডেন্ট ভর্তি হয়েছে এই কোর্সে, ক্লাস করতেছে 7 জন, বাকি 12 জন কই দেখো, ওদের খবর নাই। আর এই যে তোমরা পরীক্ষা থাকার পরও পড়তেছো, একটা পড়ার মধ্যে আসো, দিন শেষে তোমরাই ভালো করবা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এগুলো সুন্দর করে চিল ফিল করবা, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই তোমরা এমসিকিউ এক্সাম দাও না কেন সবাই? এই যে তোমাদের জন্য যে আমি কষ্ট করে প্রতিদিন এমসিকিউ টাইপ করতেছি, শোনো আমি তোমাদেরকে যে এমসিকিউগুলো নিচ্ছি না, তোমাদের যে এমসিকিউ এক্সামগুলো নিচ্ছি, এইগুলাই তোমাদের বোর্ড এক্সামে থাকবে। সো তোমরা যারা এক্সাম দিচ্ছ না, তোমরা নিজেদের লস নিজেরাই করতেছো। সো সবাই এক্সাম দিবা, ঠিক আছে? যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার কনফিডেন্স বাড়বে, তোমার মনে হবে যে ওয়াও সবই তো পারি, আর আমি যা পড়াই তাই তো তোমাদের এক্সামে দিই। সো সবাই এমসিকিউ এক্সাম দিবা। আর আমি এখন থেকে চেক করব কারা কারা পরীক্ষা দাও না, কারা কারা ক্লাস করো না। তোমাদের গার্ডিয়ান নাম্বার নিছি না আমি, তোমাদের গার্ডিয়ানকে কল করব, দাঁড়াও, পড়াশোনা করো না, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। ক্লাস স্টপ করে দিচ্ছি, হ্যাঁ।